ভোটের শূন্য ঢাকা ৫ আসনের উপনির্বাচন। দিনভর ১৪টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে বেশিরভাগই ফাঁকা দেখা যায়। এরই মধ্যে নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী। নওগাঁ ৬ আসনে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি হলেও সেখানেও নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী। এদিকে ধর্ষণের সাজা, মৃত্যুদণ্ডের বিধান এবং দেশ জুড়ে নারী নির্যাতন বিরোধী নানা কার্যক্রমেও থামছে না নারীর প্রতি সহিংসতা। আজও সিলেট, পটুয়াখালী, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এরই মধ্যে সরকারকে সব পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ উল্লেখ করে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ। একদিকে দেশের সামাজিক সমস্যা বাড়ছেই, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন। সব মিলে কেমন আছি আমরা, কোন দিকে যাচ্ছে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, এসব জিজ্ঞাসা নিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন CSRM জনতন্ত্র গণতন্ত্রে। সঙ্গে আছে আমি সানজিদা ইসলাম। আমাদের আজকের বিষয়ে কেমন আছি, কোথায় আছি, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। এই পর্যন্ত যুক্ত হয়েছেন তিনজন। রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। রয়েছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক, বিএনপি। রয়েছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আওয়ামী লীগ। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু আজকে ঢাকা ৫ এবং নওগাঁ ৬ আসনে উপনির্বাচন চলছে, উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, এখন ভোট গণনা চলছে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে নির্বাচনের দিনটি এলেই আসলে এই বিষয়গুলো চলে আসে। এখন করোনা কালের কারণেই ভোটার উপস্থিতি অনেক কম, তবুও ঢাকা ৫ আসনে ভোটার উপস্থিতি অনেক বেশি কম ছিল। অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেন ভোটারদের উপস্থিতি এই যে কম হচ্ছে এতটা বেশি, এটার কারণটা কি, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, নিউজ 24 দর্শকবৃন্দকে, আজকের আলোচনায় উপস্থিত আলোচকবৃন্দ। আপনারা জানেন আজকে ঢাকা ৫ এবং নওগাঁ ৩ উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা দিন শেষে যে কথাটি বলতে চাই যে দুইটা নির্বাচনী আসনে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে তো নির্বাচন অনুষ্ঠান হয়েছে, লক্ষ্য করে দেখবেন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে আরো ৪ সপ্তাহ আগে। মনোনয়নপত্র দাখিল, বাছাই এবং নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর কোন নির্বাচনী আসনেই দুই দলের সাথে কোন ধরনের কোন সংঘাত ঘটেনি। কারো ভোট পরিচালনায়, ভোট চাওয়ায় কোন বাধা প্রদান হয়নি। এই প্রক্রিয়াটি গত ৪ সপ্তাহ হয়েছে। আজকে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ৫-এ ১৮৭টি ভোট কেন্দ্রে প্রায় ৪ লক্ষাধিক এবং নওগাঁতে প্রায় ৩ লক্ষাধিক ভোটার। আমরা যে জিনিসটা বলতে চাই যে নির্বাচনটা সব দলের প্রার্থীদের উপস্থিতিতে সুষ্ঠু হয়েছে কিনা এটা আমরা বলতে পারি। হ্যাঁ, এবার আপনি কোশ্চেন করেছেন যে ভোটার উপস্থিতি। প্রথমত উপনির্বাচন, দ্বিতীয়ত করুণাময় কাল। ঢাকা এবং নওগাঁয় এবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এইসব মিলেই আমরা মনে করি ভোটার, আর নির্বাচন হচ্ছে ইভিএম। এবং আমরা গত যে ঢাকা ১০-এর উপনির্বাচন হয়েছিল সেখানে লক্ষ্য করে দেখেছি, এ পর্যন্ত যা দেখেছি এতে যে সংখ্যা এসেছে এটা ওই উপনির্বাচনের বেশি। কেন আমরা বলবো না যে নওগাঁতে প্রায় ৩০%-এর বেশি ভোট কাস্ট হয়েছে। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে, ঢাকার ফলাফল আসছে। আমরা অভিযোগের সাংবিধানিক বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিএনপি প্রার্থীরা অভিযোগ করেছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং নির্বাচন বর্জন করেছেন তারা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ঢাকা ৫ আসনের যিনি আওয়ামী লীগ প্রার্থী, তিনি আসলে সেই এলাকার ভোটার নন, কিন্তু তিনি ভোট না দিয়ে এই ভোট দিয়েছেন দাবি করেছেন সাংবাদিকদের সামনে। পরে প্রিজাইডিং অফিসার এসে বলেছে তিনি ভোট দেননি, কারণ তিনি সেই আসনের ভোটার নন। এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তির তৈরি হয়েছে। এই প্রসঙ্গে কি আসলে এটা নিয়ে একটা বিভ্রান্তি হয়েছে, আমিও জেনেছি। দেখুন, বাংলাদেশের কোন নির্বাচনী আসন নির্বাচন করতে গেলে তাকে ওই নির্বাচনে ওই এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই, যেটা স্থানীয় সরকার নির্বাচনে আছে। জি, সেটা নিয়ে এটা আমরাও জানি, কিন্তু তিনি ভোট দিয়েছেন এটা কেন দাবি করলেন? না, উনি ভোট দিয়েছেন দাবি করেননি। এবং উনি যখন কেন্দ্রে দেখতে যান সকালবেলা, তখন কিন্তু সাংবাদিকরা বলেছিল আমরা আপনার সাথে যেতে চাই। উনি কিন্তু কোনো সাংবাদিকদের নিয়ে যে যাননি। উনি বলেছেন
আমি প্রার্থী হিসেবে আমার নির্বাচনী এজেন্টকে নিয়ে ভোট কেন্দ্র দেখতে চাচ্ছি। উনি যখন বেরোয়েছেন তখন আসলে ওনার এজেন্ট বলতে চাইছেন আমরা ভোট দিয়েছি, এজেন্ট ওই এলাকার ভোটার। এটা নিয়ে একটু বিভ্রান্তি হয়েছে। উনি কিন্তু সেটা বিকালবেলা ক্লিয়ার করেছেন যে না, এটা হয়নি, এটা একটা বিভ্রান্তিমূলক হয়েছে, এবং এটা আমার মনে হয়েছে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমার প্রার্থী এটা কনফার্ম করেছে। আরেকটা বিষয় বলেছেন আপনি, এজেন্ট বিষয়। সাম্প্রতিক কালে যে কয়টি নির্বাচন হয়েছে, ঐশ্বর্যিত হয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি বিএনপির মনোনীত প্রার্থীরা আসলে 1.5 থেকে 200 কেন্দ্রে, ভোট কেন্দ্রে, যেখানে প্রায় 1000-1200 ভোট কেন্দ্র থাকে, যেখানে এবং যার অর্ধেক মহিলা ভোট কেন্দ্র, সেখানে তারা এজেন্ট নিয়ে দেন না। আমাদের প্রার্থীকে কিন্তু বলা হয়েছিল যে আপনার এজেন্টকে যদি কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া না হয় বা সেদিন অবস্থা হয় সেটা আমি দেখি, আমরা আপনার এজেন্টকে কেন্দ্রে থাকার অবস্থা তৈরি করে দেব। আসলে উনি কিন্তু রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের তালিকা দিতে পারতেন, এরা আমার এজেন্ট, এদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। এটাও কিন্তু হচ্ছে না। আসলে আমরা মনে করি কি জানেন, নির্বাচন আসলে এটা স্লোগান, আমার প্রার্থীকে, আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। আসলে কি জানেন, ভোটের পরিসংখ্যান দেখলে বুঝবেন এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই পরিসংখ্যানে ওনারা নির্বাচন যে কার্যক্রম সেটা কিন্তু বহুলাংশে করে নাই। আমরা লক্ষ্য করে দেখেছি, প্রচার যেটা করা দরকার সেটা করে না, জনগণের ঘরে ঘরে। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আরেকবার। শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টি নেতা, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে অনেক অনেক স্বাগত আলোচনায়। আমরা আপনার কাছে আসবো, তার আগে শামা ওবায়দের কাছে যেতে চাই, সাংগঠনিক সম্পাদক বিএনপি। আপনার কাছে জানতে চাইবো যে যেই প্রসঙ্গে কথা হচ্ছিল অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সারের সঙ্গে বিএনপির অভিযোগগুলো, এবং উনি যেই বিষয়গুলো বললেন, আপনি একমত কিনা সেটার সাথে? আপনার কি মনে হয় কেমন হচ্ছে নির্বাচন? ধন্যবাদ আপনাকে। নিউজ 24 আমাদের সাথে আমার সাথে যারা গেস্ট যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আওয়ামী লীগের প্রতিনিধি এখানে আজকে উনি যেটা বললেন এটার সাথে একমত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমি জানি না বাংলাদেশের আর কেউ ওনার সাথে একমত হবে নাকি, ওনার আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া। দেখেন, গত 12 বছরে আওয়ামী লীগ খুব সুপরিকল্পিত ভাবে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছে। আজকে নিউজগুলো যদি আপনি দেখেন, হ্যাঁ, কালের কণ্ঠের নিউজ হচ্ছে, অনলাইনে যে নিউজগুলো পাওয়া যাচ্ছে, কেন্দ্রের ভিতর চলছে আড্ডা, গল্পগুজব, ভোটার নাই। 1.5 ঘন্টায় 20টা ভোট করেছে যাত্রাবাড়ির একটা সেন্টারে, ঢাকা 5-এর কথা বলছি। আওয়ামী লীগের ব্যাট ছাড়া কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের ওখানকার বিএনপির কর্মী, ওই এলাকার ভোটার, সে ঢুকতে চেষ্টা করেছে কেন্দ্রে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইভেন আওয়ামী লীগের ব্যাট ছাড়া, নৌকার ব্যাট ছাড়া কাউকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। 95% এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। ঢাকা 5-এর আমাদের যে প্রার্থী, উনি অলরেডি বিএনপি প্রার্থী, উনি বলেছেন, সকালবেলায় বলেছেন। এখন ওনারা আওয়ামী লীগ মনে করে সুষ্ঠু ভোট হচ্ছে, সুষ্ঠু ভোট করছে। নওগাঁর প্রার্থী কমপ্লেইন করেছে, অফিসিয়ালি নির্বাচন কমিশনকে কমপ্লেইন করেছে যে ভোটারদেরকে ঢোকানো হচ্ছে, ইভিএম এ ভোট হচ্ছে, তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, ভোট দিচ্ছে না ওরা। ঠিক আছে? তো এই জিনিসগুলা, এই যে অনৈতিক অবৈধ প্রক্রিয়াগুলা গত 12 বছরে আওয়ামী লীগ এমন ভাবে রপ্ত করেছে যে নির্বাচন কমিশন তো একটা অলরেডি একটা মানে কি বলবো, মেরুদণ্ডহীন একটা কমিশন। এখন নির্বাচন কমিশন যে রিফর্ম গুলো আনছে তাদের নিজেদের কনস্টিটিউশনে, গঠনতন্ত্রে, তারা তাদেরকে গঠনতন্ত্রে যে দায়িত্ব বা যে কর্তব্য, দায়িত্ব দিয়েছে বা যে ক্ষমতা দিয়েছে সেটাও তারা পালন করতে চাচ্ছে না। তারা চাচ্ছে পুরো 98-99% অংশই সরকার করুক, যেহেতু গণভবন থেকে, বঙ্গভবন থেকে, এই ভবন থেকে, ওই ভবন থেকে নির্বাচন পরিচালনা হয়। সুতরাং নির্বাচন কমিশনের কোনো কাজ এখন কিন্তু বস্তুত নাই। নির্বাচন কমিশন নিজেই একটা দুর্নীতিগ্রস্ত একটা কমিশনে পরিণত হয়েছে, যেটা আমরা গত 2-3 মাসে আমরা
বিভিন্ন ভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে নির্বাচন কমিশন দুর্নীতি হচ্ছে, রোহিঙ্গাদেরকে অবৈধভাবে এনআইডি কার্ড দেওয়া হচ্ছে, আপনার বিভিন্ন ঘটনা ওখানে ঘটছে। এই জিনিসগুলো যখন বাস্তবতা, সেখানে আপনার নওগাঁ বলেন, ঢাকা 5 বলেন, ঢাকা 18 বলেন, দিস ইজ আ ফার্স জোক। এখানে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়াকে আমরা আগামী বছর আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর পালন করব, ঠিক আছে? আমি এই দেশের নাগরিক হিসেবে, বিএনপির কর্মী আমি পরে আসতেছি, এই দেশের নাগরিক হিসেবে, এদেশের একজন নগণ্য ভোটার হিসেবে আমি লজ্জিত, দুঃখিত যে আমরা 50 বছর পরেও আমরা এখন এই যে এজেন্ট বের করে দেওয়া হয়, ভোট দিতে পারে না। ভোটার এত কম কেন, সেটার জবাব কিন্তু উনি দিতে পারে না। ঠিক আছে, বিএনপি আমাদের ঢাকা 5-এর যে প্রার্থী সালাউদ্দিন সাহেব যতবার বের হয়েছে মিছিল নিয়ে, ততবার উনি মার খেয়েছে। ওনার যতবার উনি বের হয়েছে ততবার উনি গাড়ি ভেঙেছে। উনি তো প্রত্যেকদিন ক্যাম্পেইন করতে নেমেছেন, এবং সেখানে তখন আপনাদের পুলিশ র্যাব কোথায় ছিল? তখন নির্বাচন কমিশন কোথায় ছিল? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আপনার কাছে যাব এবার। আমি আসছি আবার শামা ওবায়দ আপনার কাছে। এই প্রসঙ্গে আপনারও মতামত জানতে চাচ্ছি। বিভিন্ন ধরনের অভিযোগ তো বিএনপি করছে, এবং কারচুপির অভিযোগ, তারপর মারধরের অভিযোগও করলেন তিনি। তো নির্বাচনী আচরণ বিধির কথা আমরা বলি, ইলেকশন কমিশনের বিরুদ্ধেও অনেক অভিযোগ তিনি করলেন। বিএনপির থাকে, প্রতিবারই থাকে, প্রতিটা ইলেকশনে। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে তাহলে এই যে নির্বাচনী আচরণ বিধি, এবং আসলে আমাদের যারা রাজনীতি করছেন নির্বাচনের সময়, তারা নির্বাচনী আচরণ বিধি কতটা মেনে চলেন, এবং রাজনীতি মানে নির্বাচন ছাড়াও, যেমন আমরা এই প্রসঙ্গে নিক্সন চৌধুরীর বিষয়টি আলোচনা আনতে চাই। ইলেকশন কমিশনই তার বিরুদ্ধে মামলা করেছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে। আবার তার ফরিদপুরে 144 ধারা জারি করা হয়েছে, তার পক্ষে মিছিল, সেটি মিছিল পাল্টাপাল্টি মিছিল হবে, সেখানেও তার পক্ষে ওই 144 ধারা উপেক্ষা করে আসলে মিছিল হচ্ছে। তো এই যে একটা অদ্ভুত অবস্থা, এই প্রসঙ্গে আপনার অভিমত জানতে চাইব। জি ধন্যবাদ। আমি আমার জীবনে প্রায় 2টি উপনির্বাচন করেছি, এবং 2টি নির্বাচনের অভিজ্ঞতা আমাকে অনেক তিক্ত অম্লমধুর অভিজ্ঞতা আমার আছে। আর আমাদের নির্বাচন কমিশনের বা নির্বাচনী ব্যবস্থায় কয়েকটি বড় ব্যর্থতা আছে। তার মধ্যে একটা হচ্ছে কত পার্সেন্ট ভোট হলে ভোটটিকে একসেপ্টেড বলা হবে, এটার কোনো সীমারেখা নেই। অর্থাৎ যদি 2% ভোট হয়, 1% ভোট কাস্ট হয়, তাহলে নির্বাচনটি বৈধ। কতজন আনকনটেস্টেড হলে জাতীয় নির্বাচনের সংসদ বৈধ হবে, এটারও কোনো আমাদের সাংবিধানিক কাঠামো নেই। অর্থাৎ যদি 300 জন সদস্যই আনকনটেস্টেড হয়, তাহলেও সেখানে আপনার কোনো আইনি কোনো বাধ্যবাধকতা নাই। আমি 2টি উপনির্বাচনই বারবার নির্বাচন কমিশনকে আমার তরফ থেকে বলেছিলাম যে আপনারা ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন থেকে উদ্যোগ নেবেন। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে গাড়ি দেন, ফান্ড দেন, মাইকিং করেন, মহিলাদের উদ্বুদ্ধ করেন। তখন নির্বাচন কমিশন স্পষ্টভাবে যেটা বলে যে ভোটার উপস্থিতি বাড়ানোর কোনো দায়িত্ব নির্বাচন কমিশনের নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ভ্রান্ত ধারণা। নির্বাচন মানেই হচ্ছে প্রার্থী আর ভোটার। আর যখন ভোটার উপস্থিতি কম হবে, একটা পর্যায়ে প্রার্থী উপস্থিতিও কম হবে, প্রার্থীও আর ভোট করতে আগ্রহী হবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোরও অবশ্যই একটি বড় দায়িত্ব আছে। নিক্সন ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমরা একসাথে ক্রিকেট খেলেছি, লন্ডনে গেছি। উনি যে অডিও টেপটি আমি শুনেছি, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা অবশ্যই কিছুটা দুঃখজনক। কিন্তু এই অডিও টেপ লিক হলো কিভাবে, প্রকাশ হলো কিভাবে? আর আমি নির্বাচন করতে গিয়ে দেখেছি কোন কোন ক্ষেত্রে নির্বাচনের আগে বা পরে বা নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা অনেক সময় অনেক বেশি খারাপ ব্যবহার করে, অনেক বেশি ইম্পোজিং হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি একটা ভোটে দুপুরে খেতে গিয়েছিলাম, সেখানে কমপ্লেন করা হলো যে আমি 100-200 নেতাকর্মী নিয়ে খাচ্ছি। ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন, উনি খাবারের হাড়ি নিয়ে গেলেন আমার সামনে। আমি অনুরোধ করলাম যে আমি চলে যাচ্ছি, আপনি খাবারের গাড়িটা ফেরত দেন, ওরা যারা খাবার খেয়ে নেবে বা রাতে খাবে। উনি লাথি মেরে খাবারের মানে হাড়িটা সবার সামনে লাথি মেরে ফেলে দিলেন। তো আমরা প্রার্থী, তখন এগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে হজম করতে হয়েছে। সব রাজনীতিবিদ এটা হজম করবে না। আর তার থেকে বড় কথা, মানুষের চলার পথে কখনো কখনো বিচ্যুতি ঘটতে পারে। আপনি সেই বিচ্যুতিটাকে হাইলাইট করে ফেসবুকে এনে আপনি সেটাকে মানে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। কেন প্রশাসনের লোক কি কখনো পলিটিশিয়ানদের সাথে খারাপ ব্যবহার করে না? মানে যারা প্রশাসনের লোক তারাও 2-1বার অবশ্যই কোন এমপির সাথে খারাপ ব্যবহার করেছে। কই এমপিরা তো এটা ছড়িয়ে দিচ্ছে না? এটা তো বেশ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে
অ্যামিকেবলি সলভ করা হয়েছে। আমি নিজেও জানি গত সংসদে এরকম একটা বিব্রতকর ঘটনা ঘটেছিল। তো এইটাও এক ধরনের বিরাজনীতিকরণের ধারা, এবং এটা অবশ্যই দুঃখজনক, দুই পক্ষ থেকেই দুঃখজনক। আমি মনে করি নিক্সন ভাইয়ের একটা ছোটখাটো দুঃখ প্রকাশ করা উচিত, প্রশাসনের এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা উচিত না। ভুল হতেই পারে, ভুল তারাও অনেক করে। এই যে আমরা এখন এবার এই সময় আমরা আমাদের চিঠি পেলাম যে আমাদের টিআর কাবিটা বরাদ্দ পাচ্ছি, আমরা যে সোলার বরাদ্দ পেতাম এই সোলার বরাদ্দটা এবার থেকে আমরা পাবো না। আমরা যে রাজনীতি করেছি, আমরা যে এলাকার কাজ করব, মানুষকে উপকার করব, আমাদের 4-5 নেতাকর্মীর উপকার করব, এই ক্ষমতাগুলো আস্তে 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 কমিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা বিশাল কনস্পিরেসির পার্ট, এবং আমি প্র্যাকটিক্যালি বলবো আওয়ামী লীগ এই ভ্রান্ত পাদে পা দিচ্ছে, যেটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। ভোটের কাস্টিং কম হচ্ছে, এটা অহংকার করে বলার বিষয় না, এবং রিয়াজুল ভাইও খুব অহংকার করে বললেন না যে অনেক কাস্টিং হয়েছে। ভোট ব্যাপক অনিয়ম হয়েছে এটাও আমি বলবো না। কেন বলবো না? তাহলে তো আওয়ামী লীগ ইচ্ছা করলে 70%, 80% কাস্টিং দেখাতে পারত, যদি মনে করেন সবকিছুই আওয়ামী লীগ করতে পারে এবং তাদের হাতে আছে। সেটাও তো হচ্ছে না। আওয়ামী লীগ কি তার সব ভোটারকে ভোট কেন্দ্রে আনতে পারছে? বিশেষ করে ঢাকার একটা উপনির্বাচনে আমি বলেছিলাম যেটা আওয়ামী লীগের 40% ভোট থাকার কথা। আওয়ামী লীগ প্রায় কথাবার্তায় দাবি করে 60 থেকে 70% ভোট তাদের। টকশোতেও আমি একজনের সাথে আর্গুমেন্ট করেছিলাম, তাদের ভোটাররা কেন ভোট কেন্দ্রে যাচ্ছে না? শরীফুজ্জামান শরীফের কাছে যাব, আপনার কাছে আসবো আবার। আপনার কাছে যেটা জানতে চাইবো, যে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে না, এটার কারণ কি? তারা কি আসলে ধীরে ধীরে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে? কারণটা কি আপনার কি মনে হয়? আমাকে জি, শরীফুজ্জামান শরীফ। প্রথমত আপনাদের ধন্যবাদ, এবং যারা আলোচক প্যানেলে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কথা শুনে যেটি ধারণা করছিলাম যে আমরা নির্বাচন নিয়ে আলাপ করছেন, এবং নির্বাচনের প্রক্রিয়াটা এখন যে জায়গায় গেছে, এই প্রক্রিয়াটি যদি অব্যাহত থাকে আর 15-20 বছর পরে এই আলোচনাগুলো নতুনরা যখন শুনবে, তখন তারা জানতে চাইবে যে বাবা, চাচা, মামা, আসলে ভোটটা কি, নির্বাচনটা কি। আমরা নির্বাচনী প্রক্রিয়াটাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, এবং এই প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যে মেইন স্ট্রিমের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, তাদের সবারই কম বেশি দায় আছে। কারো হয়তো 80 ভাগ, কারো 6 ভাগ, অথবা কারো 14 ভাগ। আমি এই প্রক্রিয়ার জন্য একেবারে একটি পক্ষের সম্পূর্ণ দায় আছে, অন্যদের কারো কোনো দায় নেই, আমি সেটি বলবো না। 90 সালের পরে বাংলাদেশের যে কয়েকটি নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনগুলোতে কেয়ারটেকার সরকার যখন পাওয়ারে থেকে তার সমস্ত মেকানিজম গুলো তাদের হাতে ছিল, প্রক্রিয়াগুলো তাদের হাতে ছিল, তারা যখন সবকিছু নিয়ন্ত্রণ করেছে, তখন যারা পরাজিত হয়েছেন তারা আপত্তি করলেও জনগণের কাছে নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। আবার যখন আপনি রাজনৈতিক দল যখন পাওয়ারে থেকেছে, আপনি লক্ষ্য করবেন যে সারা দেশের অন্য কর্মচারীদের, সরকারি কর্মকর্তাদের বয়স না বাড়ালেও হাইকোর্টের বিচারপতিদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তাদের একটু 2 বছরের জন্য তাদের মেয়াদ, চাকরির মেয়াদ বাড়িয়ে দেওয়া, এই যে ঘটনা এবং আজকে যেগুলো ঘটছে, সেই কাজটি আওয়ামী লীগ খুব দক্ষতার সাথে তার সমস্ত মেকানিজমকে ব্যবহার করে, আউসার ভাইরা যেটি বলছেন মানুষ ভোট কেন্দ্রে আসে না, আমরা কি করব, আমি কাউন্টার প্রশ্ন করি তার কাছে। আজকে আমি সকাল থেকে খবর রাখছিলাম দুটো জায়গায় ভোট হচ্ছে। আমি কি বলি জানেন, এটি আসলে ভোট না। আপনি 2 ব্যক্তিকে পার্লামেন্টে নিয়ে আসবেন, এমপি বানাবেন, তার জন্য কতগুলো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, যে প্রক্রিয়াগুলোকে কেউ ভোট বলে, কেউ প্রহসন বলে, ইত্যাদি ইত্যাদি। এটা আসলে ভোট না। আজকে যে খবরগুলো আমরা দেখছি, ভোট কেন্দ্রে লোক নেই। আমি আপনাকে প্রশ্ন করি, সেখানে যাদেরকে আপনারা প্রার্থী করেছেন বা যারা প্রার্থী হয়েছেন বা এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে যারা এমপি হচ্ছেন, 3 দিন আগে নির্বাচনী প্রক্রিয়া প্রচার বন্ধ রাখ পর্যন্ত তাদের পেছনে বড় বড় মিছিল হয়েছে না? হয়েছে। তাদের পেছনে শত শত কর্মী এসেছে না? এসেছে। তাহলে আজকে একটি কেন্দ্রে 20টি ভোট কেন পড়ে? এই কারণে ওই ভোটাররা, যে আমি সাধারণ ভোটারদের কথা বলছি না, যে নেতা কর্মীরা ওই প্রার্থীর পেছনে ঘুরেছেন, মিছিল করেছেন, পোস্টার লাগিয়েছেন, অথবা মত বিনিময় করেছেন, তিনিও জানেন যে এই জায়গায় তার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো দরকার নেই। তিনি এমন একটি প্রশাসন, তার সরকার তৈরি করে রেখেছে, মেকানিজম তৈরি করে রেখেছে, এমন একটি মেশিন বসিয়ে রেখেছে, ওই মেশিন ভোটের দিন সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত সময়টা পেরিয়ে গেলেই
আস্তে করে একটি ফলাফল বেরিয়ে আসবে, একটি বিজয় বেরিয়ে আসবে, ভি চিহ্ন দেখাবে কেউ কেউ। আজকে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা এমন, ঘুমিয়ে থাকে জনগণ, ভোট দিয়ে দেয় প্রশাসন, সন্ধ্যাবেলায় এরাই বলে সুষ্ঠু হলো নির্বাচন। আপনি রাত 11টা 12টার সময় নির্বাচন কমিশনের বক্তব্য যদি শোনেন, তারা কি বলবে? তারা এই বিষয়গুলো নিয়ে, ভোটের পার্সেন্টেজ, ভোটারের উপস্থিতি নিয়ে কোনো কথা বলবে না। আমি এইটার জন্য শুধুমাত্রই ভোটারকে দায়ী করব না, আমি পলিটিক্যাল পার্টিকেও দায়ী করব। আজকে আমি যেটি বললাম, মেইন স্ট্রিমের পলিটিক্যাল পার্টি, আপনি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কর্মীদেরকে আহ্বান করছেন। আমি সামাপার একটু সমালোচনা করি, তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন পাওয়ারে ছিলেন। ঢাকা সিটি কর্পোরেশনে যখন নির্বাচন হলো, সামাপাদের বক্তব্যটা ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে শক্তিশালী করার জন্য। কিন্তু দেখা গেল কার্জন হলে ধানের শীষের নাম উচ্চারণ করার জন্য একজন কর্মীকে, ভোটারকে বেধড়ক পেটানো হলো। বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের নেতা কর্মীদের পেটানো হলো। কিন্তু ঢাকা শহরে যারা বিএনপির শীর্ষ নেতা, যারা ভোটার, তারা কোথাও। শরীফুজ্জামান শরীফ, আরেকটি বিষয়ে যদি একটু জানতে চাই যে ডক্টর জাফরুল্লাহ আসলে এই পরিস্থিতিতে মধ্যবর্তী নির্বাচন দাবি করেছেন, তো এই প্রসঙ্গে কি বলবেন? এখন মধ্যবর্তী নির্বাচন হলে কি হবে আসলে? জি জি, ডক্টর জাফরুল্লাহ তিনিও বলছেন যে এখন সরকার আসলে এই যে ধর্ষণ, তারপর করোনা, সব পরিস্থিতি আসলে সামাল দিতে ব্যর্থ, নির্বাচন দেশের যে কয়েকটা হচ্ছে সুষ্ঠু হচ্ছে না, তো সরকার ব্যর্থ এবং সরকারকে বলা হয়েছে যে ব্যর্থতার দায় স্বীকার করে এখন মধ্যবর্তী নির্বাচন তিনি দাবি করেছেন। তো এই মধ্যবর্তী নির্বাচন যদি এখন হয়, তাহলে এই বিষয়টি আসলে কতটা যুক্তিসঙ্গত? এই সময় মধ্যবর্তী নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচন হলেই পরিস্থিতি পাল্টাবে কিনা? আচ্ছা, প্রথম জায়গাটা হচ্ছে যে আপনি বিদ্যমান কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আপনি একটা নির্বাচন দিলেন। হ্যাঁ, নির্বাচনে জনগণ যদি স্বাভাবিকভাবে তাদের অভিমতের প্রতিফলন ঘটাতে পারে, হয়তো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে। আজকে যিনি ড্রাইভিং সিটে বসে আছেন, হয়তো সেখানে নতুন চালক আসবেন, কিন্তু এখনকার যে অবস্থাটা আপনি আজকে যদি দেখেন, ধর্ষণের বিচার চেয়ে 300-400 ছেলে মেয়ে ঢাকার থেকে লং মার্চ করলেন। তারা কোথাও একটা গাড়িতে হামলা করেনি, একটা গাড়িতে ঢিল ছোড়েনি, তারা কোনো বাড়িতে কারোর উদ্দেশ্যে একটি কটূক্তি করেনি। আপনি ফেনী যাওয়ার পর পুলিশ পাহারায় জয় বাংলা স্লোগান দিয়ে ফেনীর একজন বিতর্কিত রাজনীতিবিদ, একজন বিতর্কিত সংসদ সদস্য, যিনি এই আওয়ামী লীগের একজন উপদেষ্টাকে কিছুদিন আগে এই ফেনীতে ফেলে লাঞ্ছিত করেছেন, যিনি সেখানকার একজন জনপ্রতিনিধিকে পুড়িয়ে মেরেছেন, তার সমর্থকরা এসে হামলা করলো এই ফেনীতে। এর আগেও যিনি আজকের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন। আজকের যিনি বিএনপির প্রধান, তিনিও আক্রান্ত হয়েছেন। তার মানে হলো যে আপনার এই যে আক্রমণের শক্তি, এই যে আক্রমণের যে ফিলোসফি, সেটিকে যদি আপনি টিকিয়ে রাখেন, মধ্যবর্তী নির্বাচন বলেন, এবং নির্বাচন তো হয়, 2 বছর আগে যে নির্বাচনটি হলো, বিপুল উৎসাহ নিয়ে মানুষ ভোটে গিয়েছিল। বিএনপির কথা মনে আছে যে বিএনপিকে নিয়ে ঠাট্টা তামাশা করা হতো, তারা রাস্তায় নামতে পারে না। হ্যাঁ, তারা মিছিল করেনি, কিন্তু বিএনপির নয়াপল্টনের সামনে যে মানুষের, তাদের নেতা কর্মীদের যে উৎসাহ নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো, ভোটটা হয়ে গেল রাতের মধ্যে। আপনি যদি রাতের ভোটকে অক্ষুণ্ণ রাখেন, আপনি যদি ভোটে প্রশাসনিক কারসাজিকে অক্ষুণ্ণ রাখেন, আপনি যদি ভোটিং সিস্টেমে লেভেল প্লেইং ফিল্ডের মিনিংফুল এটি যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে জাফরুল্লাহ বলুন আর অন্য যিনিই বলুন না কেন, মধ্যবর্তী নির্বাচন দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, বাংলাদেশের যে শাসনতান্ত্রিক সংকট, এখান থেকে এই দেশকে আপনি মুক্ত করতে পারবেন। অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, আপনার কাছেও এই প্রসঙ্গতে আমরা আবারও আসব। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আমরা কেমন আছি, কোথায় আছি বিষয়ে আলোচনা করছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি।
দর্শক বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমাদের আজকের বিষয় কেমন আছি, কোথায় আছি, এবং এই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন চারজন অতিথি। আমরা শরীফুজ্জামান শরীফ যে প্রসঙ্গটি টেনেছিলেন, ধর্ষণের প্রসঙ্গ এবং ধর্ষণ বিরোধী যে লং মার্চ, 9 দফা দাবি নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যে লং মার্চে যাচ্ছিল যে গ্রুপটি, তারা ফেনীতে হামলা শিকার হচ্ছে। এই প্রসঙ্গে আমি অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সারের কাছে একটু জানতে চাইবো যে সেখানে বলা হচ্ছে যে পুলিশের ভূমিকা সেখানে খুবই নির্বিকার ছিল এবং পুলিশের সামনেই আসলে এই হামলাটি করা হয়েছে এবং মোটামুটিভাবে 14 জন আহত হয়েছে, আমরা এই পর্যন্ত খবর পেয়েছি। তো এই ধরনের ঘটনা কেন? ধর্ষণ ঘটছে এবং সরকার নিজেরাই আইন করে এর মৃত্যুদণ্ড শাস্তির বিধান করে দিল, তারপরও যেখানে ধর্ষণ হচ্ছে, আজকেও কয়েকটি ধর্ষণের খবর, 3 জেলায় আমরা ধর্ষণের খবর পেয়েছি। তো এই অবস্থায় ধর্ষণ বিরোধী একটি লং মার্চে যখন আক্রমণ হবে, পুলিশ নির্বিকার ভূমিকা পালন করবে কেন, যেখানে তারাও আজকে আসলে একটি ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে সারা দেশে, আমরা যেটুকু জানি? দেখুন, সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটেছে, মানুষের জনগণের দাবির প্রেক্ষিতে সরকার খুব অল্প সময়ের মধ্যে সে দাবিটি পূরণ করেছে। আগে যেই সাজা ছিল যাবজ্জীবন, সেটাকে মৃত্যুদণ্ড করেছে, অতি অল্প সময়ের মধ্যে করেছে। তাদের জারি হয়েছে, পরবর্তী সংসদে এটা আইন আকারে পাশ হবে এবং টাঙ্গাইলের একটি মামলায় ইতিমধ্যে 5 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এখন বুঝতে হবে, শাহবাগে যারা আন্দোলন করেছে, আমরা লক্ষ্য করে দেখেছি, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, সামাজিক অপরাধের কারণে আন্দোলনটা হয়েছে। কিন্তু সেখানে আমরা দেখেছি লেখা ছিল শেখ হাসিনার পদত্যাগ চাই। দেখুন, বৈশ্বিক বিপর্যয়ে বাংলাদেশও করুণাময়ের মধ্যে আছে, তারপরও আমাদের জীবন এবং জীবিকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সকল কাজ চালিয়ে যাচ্ছেন। এই সময় ওনার পদত্যাগ চান। পাশাপাশি বক্তব্য এসছে জাফরুল্লাহ সাহেব, আমরা মনে করি কি ওনাকে আমরা আসলে পুরোপুরি রাজনীতিবিদ হিসেবে ও কাউন্ট করি না, তারপরে উনি যে কথা বলেছেন এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জন ওবায়দুল কাদের এমপি কিন্তু বলেছেন, হ্যাঁ আপনাদেরকে আরো 3টা বছর অপেক্ষা করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা আসতে হবে। আপনারা অতীতে যেভাবে আসছিলেন সেভাবে আসার কোনো সুযোগ নাই, কেউ আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে না। এদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে পরপর দুটো নির্বাচিত করেছে। এখন আসলে একটা কথা এসছে, আজকে নির্বাচনে আমি কথা বলতে চাই। শ্যামা ওয়েদ বলেছেন 95 কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। দেখুন, আমি একটা জিনিস জানতে চাই, ওনারা কোন প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনে কারো কাছে কি কোনো আবেদন দিয়েছেন যে আমাদের 10টা 20টা 30টা কেন্দ্র থেকে অমুক এজেন্টকে বের করে দিয়েছে? দেখেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কিন্তু বলেছেন যে নির্বাচন আমাদের বর্তমান আপির অধীনে বিধিবদ্ধ আইন এবং বিধির মধ্যে অনুষ্ঠিত হয়। দেখতে হবে নির্বাচনটা আইনগতভাবে সঠিক কিনা। হ্যাঁ, উনি অনেকগুলো প্রস্তাব দিয়েছেন, আমরা হয়তো এগুলো একসময় চিন্তা করছি বিশ্বের অনেকগুলো দেশের তাল মিলিয়ে। কিন্তু আমাদের কথা হলো, আপনারা নির্বাচন অংশগ্রহণ করবেন নির্বাচনকে বিতর্কিত করার জন্য। 71 জাতীয় সংসদ নির্বাচনও আপনারা কি করেছেন সারা জাতি দেখেছে। নির্বাচনের পরে আপনারা বলেছেন আন্দোলন করবেন, আপনারা হাইকোর্টে 78টা মামলা দাখিল করেছেন, যেহেতু দালিলিক কোনো প্রমাণ নেই সেই মামলাগুলি আপনারা কন্টেস্ট করেননি। 90 দিনের 3 দিন আগে আপনারা জাতীয় সংসদে শপথ নিয়েছেন এবং এই সংসদে আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন। বলে কি জানেন, আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, সাংগঠনিকভাবে বিচারটা শক্ত করতে হবে। শ্যামা ওয়েদ, আপনার কাছেও এই প্রসঙ্গে জানতে চাইবো। তারপর এই নির্বাচন আপনারা আশা করতে পারেন, আপনারা অভিযোগ করেন, সেটা দালিলিক হওয়া দরকার, তাহলে আমরা সেটা মোকাবেলা করি। কিন্তু আপনারা রাজনৈতিক সংগঠন চালাবেন না। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার। শ্যামা ওবায়দের কাছে যাব। যেই প্রসঙ্গতে কথা হচ্ছিল যে এই যে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা এবং সেটি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এই ধরনের আমরা খবর পেয়েছি। এই প্রসঙ্গ ধরে যে বিষয়টি সামনে আনতে চাচ্ছি যে সরকার আইন করে দিল, অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করলো, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড একটি আমরা দেখলামও 5 জনের মৃত্যুদণ্ড হয়েছে টাঙ্গাইলে, কিন্তু ধর্ষণ কিন্তু কমছে না এবং
আজকে ধর্ষণ বিরোধীর লং মার্চে যে একটি আক্রমণের শিকার হলো এবং পুলিশ সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এতে এই বিষয়টি আসলে আরো উৎসাহিত হবে কিনা? প্রথম কথা হচ্ছে রেজাউল কবির কাউসার সাথে নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নাই। ওকে, তো ওনারা এসে এইসব গল্প কাহিনী এসে টকশোতে এসে বলে, কেন বলে, কিভাবে বলে, কোন মুখে বলে আমি জানি না। আচ্ছা, 6 দিন আগে এই আমাদের সালাউদ্দিন সাহেব ঢাকা 5-এর প্রার্থী রক্তাক্ত চেহারা সারা বাংলাদেশ দেখেছে। লিখিত প্রত্যেকটা কেন্দ্রের কমপ্লেইন লিখিত আকারে আপনাদের তথাকথিত নির্বাচন কমিশনকে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ওগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। না, আপনারা তো নির্বাচন কমিশনের নির্বাচন অংশগ্রহণ নিচ্ছেন না থাকা একই কথা। না, আপনারা যে নির্বাচন বিরোধী তো বলতে চান হয়েছিল, তাদের নির্বাচনে যারা অভিনয়টা করেন কেন? 2018 সালে আগের দিন রাতে, নির্বাচনের আগের দিন রাতে যে তথাকথিত ডাকাতিটা হয়েছিল, আপনারা তো মামলা করেছেন, মামলা কন্টেস্ট করেন নাই কেন? আমরা লিখিতভাবে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেইন করেছি, নো রেজাল্ট, জিরো রেজাল্ট, শূন্য রেজাল্ট। এখন হাইকোর্টে মামলা করেছেন আপনারা, সেই মামলা বলছেন ইলেকশন কমিশন চায় শেখ হাসিনা সবকিছু করুক, অর্ডার যখন উনি দেয় উনি করুক, আমরা ভাই মাঝখান দিয়ে এই ভাষার আমাদের কোনো কারণ নাই। সুতরাং আমি মনে করি মধ্যবর্তী নির্বাচন বলেন, 3 বছর পরে নির্বাচন বলেন, এই দেশে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না যতদিন পর্যন্ত কাউসার বাইরে ক্ষমতায় আছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তারা 2008 সালে ক্ষমতায় এসে তারা কনস্টিটিউশন পরিবর্তন করেছিল যাতে আজীবন জনগণের ভোট ছাড়া, জনগণের সম্পৃক্ততা ছাড়া তারা ক্ষমতায় থাকতে পারে। জনগণের কাছে আমাদেরকে যেতে বলছেন, আপনাদের সাথে জনগণের কি সম্পর্ক? এই কথা এটা কিন্তু একটা অসাংবিধানিক কথা। আমরা এদের কোনো সংবিধান পরিবর্তন করি নাই, এটা অসাংবিধানিক কথা। আইনটি পাস করার সময় আপনারা জনগণকে জিজ্ঞেস করেছেন, আপনারা জনগণের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। এখন আসেন ধর্ষণ। যখন এই আপনার এই লং মার্চে যখন যুবলীগ, আওয়ামী লীগ, আপনাদের আওয়ামী লীগের লোকজন যখন আক্রমণ করে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, সেটা আরো ধর্ষণ করার জন্য এদের আপনাদের যুবলীগ, ছাত্রলীগকে এই ঘটনাগুলো উদ্বুদ্ধ করে। মৃত্যুদণ্ড যদি আপনি দেন, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়ার পরেও কিন্তু আজকেও 3টা রেপ হয়েছে নরসিংদী, টাঙ্গাইল, বিভিন্ন জায়গায়। তার মানে আপনি সর্বোচ্চ শাস্তি এটা বিধানটা থাকলেই যে ধর্ষণ হবে না সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। আজকে আপনারা একদিকে যারা এই ধর্ষণের প্রতিবাদ করছে তাদেরকে সহযোগিতা না করে, তাদের সুরে সুর না মিলিয়ে আপনারা কিন্তু তাদের উপর আক্রমণ করছেন। সুতরাং ধর্ষণ তো বাড়বে। আজকে এই যুবলীগ, ছাত্রলীগ, অনেক ধন্যবাদ, আমাদের হাতে সময় খুবই কম। এখন এখানে আমাদেরকে শারীরিকভাবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যাব। সচেতন হওয়া দরকার। সচেতন হলে আমরা এই ধরনের অপরাধগুলো রোধ করতে পারবো। আপনারা রাজনীতি কিছু তৈরি করবেন না প্লিজ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে জানতে চাইবো যে যে বিষয়টি জানতে চাইলাম শামা ওবায়দের কাছেও, যে এই ধরনের ঘটনা এটা কি ধর্ষণকে আরো উৎসাহিত করবে কিনা, বা যেখানে মৃত্যুদণ্ড আসলে অধ্যাদেশ জারি করে এই শাস্তির বিধানটি করা হয়েছে, সেখানে এই ধরনের একটি লং মার্চে হামলা এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভূমিকা, এটি আসলে প্রশ্নবিদ্ধ করছে কিনা প্রশাসনকে? কথা বলবো, প্রথম হচ্ছে এই মৃত্যুদণ্ড দেওয়াটা কোনো সমস্যার সমাধান না, তবে হ্যাঁ একটা কিছু করার চেষ্টা সরকার করছে। আমাদের বিচারকের সংখ্যা বাড়াতে হবে, ট্রাইব্যুনাল বাড়াতে হবে, ফরেনসিক এভিডেন্স বাড়াতে হবে, ল্যাব বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে, ওমেন এমপাওয়ারমেন্ট বাড়াতে হবে, ওমেনদের ফান্ডিং বাড়াতে হবে, এবং উপজেলা পর্যায়ে কোর্ট করতে হবে নারী শিশু ট্রাইব্যুনাল, এবং নারী শিশু দমন নির্যাতন কমিশন করতে হবে, যে কমিশনে আলাদা প্রসিকিউশন সার্ভিস থাকবে, লিগাল এইড থাকবে। আমাদের দেশে মাত্র 1700 জন জাজ, অ্যাক্টিভ জাজ হচ্ছে 1500 জন, 64 জেলার লিগাল এইড অফিসার মাত্র 64 জন। কিভাবে বিচার হবে? যখন ধর্ষণ হয় দেখা যায় 3 মাসের মধ্যে ধর্ষক জামিন পেয়ে যাচ্ছে, 30 বছরের মধ্যে তার সাজা হচ্ছে না, এবং এটার জন্য কোনো বিচারক দায়ী না, এটার জন্য সিম্পলি বিচারকের স্বল্পতা দায়ী। আমি বলবো বিএনপি, বামপন্থী দল, জাতীয় পার্টি, ধর্ষণ বিরোধী সবাই একটা দাবি করা উচিত, 5000 বিচারক নিয়োগ দেওয়া হোক। যদি 5000 বিচারক নিয়োগ দেওয়া হয়, আমি আপনাকে কাগজে কলমে লিখে দিচ্ছি, এই ধর্ষণের সমস্যার একটা বড় অংশের সমাধান হবে। কিন্তু বিচারকের সমস্যাটির কথা আসলে বারবারই আসছে, কিন্তু আসলে আপনি যেটা বললেন যে এই যে আইন করে যেটি হলো, যে আইন করে আসলে এই সমস্যার সমাধান সম্ভব কিনা, যদি আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ঘটনায় নীরব ভূমিকা পালন করে?
আইন করে কখনোই সম্ভব না, পুলিশ বাড়িয়েও কখনো সম্ভব না। এই নারী শিশু নির্যাতন আইনে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া যায় এমন 8টি অপরাধ আছে, ওই 8টি অপরাধ রীতিমতো থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে। বাট ডেমোক্রেসি হ্যাজ বিন হাইজ্যাক বাই চিপ পপুলিজম। সবাই দাবি তুলছে, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিয়ে দিলেন। আচ্ছা, এটা তো এমন কোনো আর্জেন্ট বিষয় না যে আপনি 1 মাস পরে সংশোধন দিতে পারতেন না, অর্ডিন্যান্স দিলেন কেন? এটাও কোনো যুক্তিসঙ্গত কোনো আমি কারণ দেখি না। যখন সংসদ আছে, সেশনে নাই কিন্তু সংসদ তো আছে, এখানে অর্ডিন্যান্স দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আরেকটা কথা বলবো, আন্দোলনটা যে ব্যাপক আকারে হচ্ছে এটারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আন্দোলনটা যদি এতই সচেতন হয় সবাই, দর্শকের পাশে, ধর্ষিতা নারীর পাশে আসলে কতজন দাঁড়াচ্ছে? ধর্ষিতা নারীকে রিহ্যাবিলিট করতে কতজন সহযোগিতা করছে? ধর্ষিতা নারীকে বিয়ে করতে রাজি হচ্ছে কতজন? অথবা এই এত ছেলেপেলে যদি আমরা সচেতন থাকবো, ধর্ষণী বা কেন হবে? অবশ্যই আওয়ামী লীগ সতর্ক যে এই ধরনের আন্দোলন থেকে পরে এটা সরকার বিরোধী আন্দোলনে টার্ন নেয় কিনা, এই ধরনের আন্দোলনের মাধ্যমে অন্য কিছু করার চিন্তা করা হয় কিনা। তবে পুলিশের কখনোই ওভার রিয়াক্ট করা উচিত না, কারণ এই আন্দোলনগুলো ইউথরা করছে। ইতিমধ্যে সরকার অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আছি, শরীফুজ্জামান শরীফের কাছে যাব যে আপনার মতামতটা জানতে চাচ্ছি। একদম শেষ পর্যায়ে আছি যে কেমন করে এই ধরনের সমস্যা আসলে সমাধান করা সম্ভব, যে রাজনৈতিক তারা করেন। প্রথম জায়গাটা হচ্ছে যে সরকারকে বাস্তবতা অনুধাবন, আবেগ বা ইমোশনের বশবর্তী হয়ে সরকার কখনো পদক্ষেপ গ্রহণ করছে, এবং আজকে যেটা করা হয়েছে ফেনীতে, এই ধরনের মানসিকতা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। যে শিক্ষার্থীরা সেখানে গেছেন তারা কোনো অপরাধ করেনি। আজকে আপনি আমরা যেটা শুনছি শাহবাগে পদত্যাগের দাবি উঠেছে, আমি কাউসার ভাইকে মনে করিয়ে দিই, কাউসার ভাইদের জন্য আমার কষ্ট হয়। কারণ হচ্ছে আমার মনে হয় যে কাউসার ভাইরা যেটি বলেন হয়তো সেটি পুরোপুরি বিশ্বাস করেন না, কারণ এই রকমের একটি নৈরাজ্যিক অবস্থা একজন মানুষ এটি পুরোপুরি মেনে আচ্ছা, নিতে এই পারে যে না। আরেকটি যেটি বিষয় আসলো যে কোনো আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিতে পারে, এই ভয় পাওয়ার কারণটা কি? আমি ওই জায়গাতে আসছি। কাউসার ভাইকে আমি মনে করিয়ে দেই, কেয়ারটেকার সরকারের জন্য যখন আওয়ামী লীগের আন্দোলন চলছিল, তখন গোয়েল চত্বরে একজন অফিসগামী মানুষের কাপড় খুলে নেওয়া হয়েছিল। আন্দোলনটা ছিল আওয়ামী লীগের আন্দোলন, যিনি কাপড় খুলে নিয়েছিলেন। অনেক ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময় একদমই শেষ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যে আলোচনা শুনছিলাম তার আসলে কোনো শেষ নেই, আমরা তবু আশা করব যে এই ধরনের সমস্যার সমাধান খুবই দ্রুত হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।